হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম লান্টু মোড। আমি মিলন, তোমাদের ভূগোল শিক্ষক লান্টু মোডে। আজকের ক্লাসে আমি ভূমিকম্পটা পড়িয়েছিলাম, তো ভূমিকম্প অনেকটা পড়ানো হয়ে গেছিলো আমাদের, ঠিক আছে। তো তোদেরকে আজকে আমি ভূমিকম্পের যে লাস্টের টপিকটা আছে ক্লাস 11-এ, সেটা সুনামি। তো সুনামিটা আজকে আমি পড়াবো, ঠিক আছে। তো সুনামি দেখাতে পারবো না, সুনামি আমি পড়াবো। এবারে সুনামি মানে কি মনে হয়, ঠিক আছে, একটা বিরাট আকৃতির বিরাট সমুদ্রের ঢেউ, ঠিক আছে। সুনামি মানে কি মনে হচ্ছে? একটা বড় সমুদ্রের ঢেউ, যেটা আমরা মোটামুটি মনে করি। এবারে এই সুনামি শব্দটা হচ্ছে কি শব্দ? জাপানি শব্দ। কি শব্দ? জাপানি শব্দ। তো জাপানি শব্দ টিসু, যার অর্থ হচ্ছে বন্দর, আর নামি মানে হচ্ছে ওয়েভ বা ঢেউ। দুটোকে অ্যাড করলে কি হবে? বন্দরের ঢেউ। তাহলে সুনামির অর্থ হচ্ছে যে জাপানি শব্দ, টিসু শব্দের অর্থ হচ্ছে হারবার বা বন্দর, এবং নামি মানে হচ্ছে ওয়েভ বা ঢেউ। তাহলে সুনামি মানে কি বলতে পারি? যে বিশাল আকৃতির সমুদ্রের ঢেউ যখন উপকূলের দিকে ধেয়ে আসে তাকে বলা হচ্ছে সুনামি। কি বলা হচ্ছে? ভালো করে বুঝছি। বিশাল আকৃতির বিশাল আকৃতির সমুদ্রের ঢেউ, বিশাল আকৃতির সমুদ্রের ঢেউ যখন উপকূলের দিকে ধেয়ে আসে বা নেমে আসে তাকে বলা হচ্ছে সুনামি। বোঝা গেল? তাহলে এটা কি শব্দ? এটা হচ্ছে একটা জাপানি শব্দ, ঠিক আছে। জাপানি শব্দ টিসু মানে হচ্ছে বন্দর, এবং নামি মানে হচ্ছে ওয়েভ বা ঢেউ। ক্লিয়ার? এই ছবিটা দেখ ভালো করে। এই ছবিতে দেখতে পাচ্ছি যে সমুদ্রে যদি ভূমিকম্প হয় তাকে বলা হচ্ছে কি সমুদ্রকম্প বা সিকোয়েক। যদি সমুদ্রে ভূমিকম্প হয় তখন কি হচ্ছে? তখন এই সমুদ্রের ঢেউটা আস্তে আস্তে কি আন্দোলিত হচ্ছে, সমুদ্রটা একটা আন্দোলিত হচ্ছে, নড়ানড়ি করছে। যদি আমি একটা গামলাতে জল দিয়ে যদি আমি তখন কি জলটা কি উঠছে যাবে বাইরের দিকে? না। সেম ভাবে সমুদ্রের নিচে যদি ভূমিকম্প হয় তখন সমুদ্রের জলটা কি হয়? উপচে যায়, বড় বড় ঢেউ তৈরি হয়, এবং এই ঢেউটা যত সমুদ্র উপকূলের দিকে যাবে তত কি হবে? সমুদ্র উপকূলের যে তলদেশটা আছে সেখানে সংঘর্ষ কি এর ঢেউয়ের আকৃতিটা কিন্তু অনেকটা বাড়বে। দেখ, এখানে ভূমিকম্প হয়েছিল, ঢেউ কিন্তু ছোট কিন্তু গতিবেগ বেশি। মনে রাখতে হবে, যেখানে সমুদ্র কম্প শুরু হয় মানে সুনামি শুরু হয়, যে শুরু হওয়ার সময় সমুদ্রের ঢেউ কম থাকে বাট গতিবেগ বেশি থাকে, এবং যত উপকূলের দিকে এটা আসবে তত কি হবে? এই ঢেউয়ের যে আকৃতিটা আছে সে আকৃতিটা কি হবে? আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে। কেন বাড়বে? কারণ উপকূলের দিকে যত সমুদ্রের ঢেউটা আসবে তখন এখানে সংঘর্ষ হবে, ঢেউটা ভেঙে পড়বে এবং আকৃতিটা কি হবে? বাড়বে। সমুদ্র তরঙ্গের আকৃতিটা এরকম সাপের মতো একবারে যেমন গিলে খাবে সমুদ্র উপকূলটাকে, ঠিক আছে। তা সমুদ্র উপকূলের দিকে যখন সমুদ্রের বিরাট বিরাট বড় বড় ঢেউ যখন ধেয়ে আসবে তাকে বলা হচ্ছে সুনামি। ক্লিয়ার? তো সুনামি সম্পর্কে আমরা মোটামুটি সবাই আগে থেকে জানি। এর কিছু বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য কি? উচ্চতা। সুনামির উচ্চতা হয় কত? প্রায় দেখা গেছে যে 30 থেকে 40 মিটার কিন্তু উচ্চতা, মানে দুতলা বাড়ির মতো সমান, আরো বেশি হতে পারে, ঠিক আছে। 3 তলা 4 তলা বাড়ির মতো কিন্তু সুনামির ঢেউ হয়। বোঝা গেল? তাহলে সুনামির উচ্চতা কত? 30 থেকে 40 মিটার উচ্চতা হয়, ঠিক আছে। এবং এর গতিবেগ, গভীর সমুদ্রে সুনামির গতিবেগটা কিন্তু কম থাকে, বেশি থাকে। আর যত উপকূলের দিকে আসবে তত সংঘর্ষের কারণে এর গতিবেগটা কিন্তু কমে। গভীর সমুদ্রে সুনামির গতিবেগ কত হয়? 700 থেকে 800 কিমি পার ঘন্টা। গভীর সমুদ্রে সুনামির গতিবেগ হয় 700 থেকে 800 কিমি পার ঘন্টা। ক্লিয়ার? আর অগভীর সমুদ্রে সুনামির গতিবেগ হয় কত? 50 থেকে 300 মিটার। বোঝা গেল? এর মাত্রা কত? রিক্টার স্কেলে দেখা গেছে যে সুনামির যে স্পিড মানে মাত্রাটা হয় সেটা হচ্ছে 8। 8 হলে তখন কিন্তু এই সুনামিটা বড় আকৃতির সুনামি একটা তৈরি হয়। এবং ভূমিকম্প কি হয়? ভূমিকম্প কয়েক সেকেন্ডের জন্য হয়, সুনামি কিন্তু কয়েক সেকেন্ড নয়, অনেকক্ষণ ধরে হয় সুনামিটা, ঠিক আছে। সুনামি 2-5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টার মতো হতে পারে সুনামি, ঠিক আছে। বারবার ধরে ঢেউ আসছে, বারবার ধরে ঢেউ আসছে। তো সুনামির স্থায়িত্বটা অনেকটা বেশি, আর ভূমিকম্পের স্থায়িত্বটা অনেকটাই কম, কারণ ভূমিকম্প যদি 1 ঘন্টা ধরে হয় তাহলে গোটা পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে উচ্চতা কত হবে? 30 থেকে 40 মিটার হবে উচ্চতা। আর গতিবেগ কত হবে? গভীর সমুদ্রে সুনামির গতিবেগ হবে একটু কম, 700 থেকে ভুল বলছি, গভীর সমুদ্রে সুনামির গতিবেগ একটু বেশি হবে, ঠিক আছে, যেটা হবে 700 থেকে 800 কিমি। আর অগভীর সমুদ্রে তাই যেহেতু এখানে সংঘর্ষ বেশি হয় তাই গতিবেগটা একটু কি হয়? একটু কম হয়ে থাকে, ঠিক আছে। আর মাত্রা কত হয়? রিক্টার স্কেল দেখা গেছে এর মাত্রা প্রায় 8-এর কাছাকাছি, এবং স্থায়িত্বটা একটু বেশি। তো জাপান হচ্ছে সুনামি প্রবণ এলাকা। জাপানকে কি বলেছিলাম? জাপানকে বলেছিলাম আমি কি ভূমিকম্পের দেশ। তোরা লিখে নিয়েছি নিশ্চয়ই। জাপান হচ্ছে ভূমিকম্পের দেশ, এবং জাপান আবার সুনামিরও দেশ। মানে জাপানে যে যাবে সে মরে যাবে, সে এক তো ভূমিকম্পতেই মরবে,
আর দ্বিতীয় হচ্ছে যদি ভূমিকম্প থেকে বেঁচেও যাস তুই নির্ঘাত সুনামিতে মরবি, ঠিক আছে। তাই জাপান যাওয়ার আগে কিন্তু ভাই একটু 5বার ভাববি, ঠিক আছে, ক্লিয়ার। ভারত মহাসাগরে একটা ভূমিকম্প হয়েছিল, এই সুনামি হয়েছিল, যেটা হচ্ছে 2004 সালে বিরাট সুনামি হয়েছিল সুমাত্রা জাভা উপকূলের কাছাকাছি, বিরাট সমুদ্র তে হচ্ছে সুনামি হয়েছিল, তখন ভারত মহাসাগরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একটা বিশাল ক্ষয়ক্ষতি হয়েছিল, ঠিক আছে, যেটা 2004 সালে হয়েছিল। তো সুনামিকে আমরা 3টি ভাগে ভাগ করছি, কবে ভাগ করছি? সুনামিরও ভাগ আছে আবার, লোকাল সুনামি, টেলি সুনামি, মেগা সুনামি। ভালো করে শোনো, লোকাল সুনামি, টেলি সুনামি আর কি মেগা সুনামি। লোকাল সুনামি মানে কি, যে সমস্ত সুনামিগুলো মানে দেখাচ্ছি আমি, ধর সমুদ্রের এখানে হচ্ছে একটা দ্বীপ আছে, এখানে একটা দ্বীপ আছে, এবারে দেখা যাচ্ছে বাকি কোনো জায়গায় সমুদ্র নেই, মানে সরি উপকূল নেই, বড় কোনো উপকূল নেই, সমুদ্র সব জায়গাতে আছে না। এবারে ধর এটা একটা সমুদ্র, ঠিক আছে, এখানে একটা দ্বীপ আছে, এবারে দেখা যাচ্ছে যে এখানে ভূমিকম্পটা হয়েছে, ঠিক আছে। এবারে তখন কি হবে? তখন দেখা যাবে যে সমুদ্রের ঢেউ তৈরি হবে, তাই তো। তাহলে ভূমিকম্প যেখানে হচ্ছে, মানে যেখানে সুনামির প্রথম ঢেউ তৈরি হচ্ছে উপকেন্দ্রে, ভালো করে বোঝ যে সমুদ্রের মাঝখানে যদি কোনো দ্বীপ থাকে বা কোনো ছোট দেশ থাকে, তখন দেখা যাচ্ছে যে ওই দ্বীপের বা দেশের সমুদ্র উপকূল এটা, তাই তো। যদি সমুদ্র উপকূলের কাছে সুনামি তৈরি হয় তখন কি হবে? এই দ্বীপটা ব্যাপক ক্ষয়ক্ষতি হবে, কিন্তু এই দ্বীপটা বা দেশটা ব্যাপক ক্ষয়ক্ষতি হলে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতিটা হবে না। তাই একে বলা হচ্ছে কি লোকাল সুনামি। লোকাল সুনামি মানে কি, যে লোকালি ভাবে হচ্ছে, ঠিক আছে, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু হচ্ছে না, তাকে বলা হচ্ছে লোকাল সুনামি। বোঝা গেল? টেলি সুনামি মানে কি? টেলি সুনামি হচ্ছে যে যদি কোনো দূরবর্তী স্থানে, মানে এখানে যদি কোনো উপকূল থাকে আর সুনামিটা যদি হয় 1000 কিমির বেশি দূরে, যদি সুনামিটা হয় তখন কি হয়? তখন হচ্ছে খুব একটা বেশি কিন্তু ক্ষয়ক্ষতি হয় না, কারণ 1000 কিলোমিটার দূরে আছে যেহেতু সুনামিটা হয়েছে, তো তাই জন্য কিন্তু এখানে খুব একটা বেশি ক্ষয়ক্ষতি হয় না, কিন্তু এটা বিস্তীর্ণ এলাকা জুড়ে সুনামিটা কিন্তু পৌঁছায়। বোঝা গেল? লোকাল সুনামিতে কি দেখা যাচ্ছে যে লোকাল সুনামিতে ক্ষয়ক্ষতির মাত্রা অনেকটাই বেশি হয়, ঠিক আছে, ক্ষয়ক্ষতির মাত্রাটা অনেকটা বেশি হয়, কিন্তু বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হয় না। আর টেলিতে কি হচ্ছে, টেলি সুনামিতে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হয় কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণটা অতটা কম হয় না। কেন কম হয় না? কারণ সুনামিটা যে তৈরি হচ্ছে সেটা একটু দূরে তৈরি হচ্ছে, ঠিক আছে, 1000 কিমির বেশি, 1000 কিমি বেশি দূরে যদি তৈরি হয় তখন সেটা হচ্ছে ক্ষয়ক্ষতি খুব একটা হয় না। এরপরে মেগা সুনামি। মেগাতে কি হয়, যদি সুনামিটা যদি যদি এটা উপকূল ধরি, এই সুনামিটা যদি তোর হচ্ছে 50 এই 50 বাবা 100 থেকে 1000 কিমির মধ্যে হয়, এই সুনামিটা কি 100 থেকে যদি 1000 কিমির মধ্যে হয় তখন বিস্তীর্ণ অঞ্চল জুড়েও সুনামিটা হবে এবং তার সঙ্গে সঙ্গে ক্ষয়ক্ষতির মাত্রাটা কিন্তু অনেকটাই বেশি হবে, ঠিক আছে, তাকে বলা হচ্ছে মেগা সুনামি। তাহলে লোকাল সুনামি কি, যে লোকালই হবে, ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি হবে কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়ে হবে না। টেলিতে কি হবে? টেলিতে হচ্ছে সুনামিটা অনেক দূরে থাকবে, মানে যেখানে সুনামিটা হচ্ছে সেখান থেকে সুনামি 1000 কিলোমিটারের বেশি হবে, সেখানে হয়েছে, সেই সুনামির ঢেউটা এখানে আসছে, সেটা কি হবে? সেটা হচ্ছে টেলি সুনামি। এখানে ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি হয় না কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়ে সুনামিটা পৌঁছায়। আর লাস্টের যেটা বললাম সেটা হচ্ছে মেগা সুনামি। মেগা সুনামিতে কি হয়? মেগা সুনামিতে দেখা যাচ্ছে যে সুনামিতে হয় ঠিকই কিন্তু অনেক বড় এলাকা জুড়ে হয় এবং ক্ষয়ক্ষতিও বেশি হয়, কারণ 100 থেকে 1000 কিলোমিটারের মধ্যে সুনামি তৈরি হয়, এটাকে বলা হচ্ছে মেগা সুনামি। আর সুনামি হওয়ার কারণগুলো কি? প্রথম যে কারণটা আছে 1 নম্বর, সেটা হচ্ছে ভূমিকম্প বা সমুদ্রকম্প। যদি সুনামিটা তৈরি হওয়ার প্রধান কারণ হচ্ছে যদি সমুদ্রের তলদেশে কোথাও যদি ভূমিকম্প হয় তখন সেই সমুদ্র তলদেশ থেকে তরঙ্গগুলো বাইরের দিকে কেঁপে ওঠে, তখন সমুদ্রের জলটা ব্যাপকভাবে ফুলে ফেটে কেঁপে ওঠে, তখন সুনামি তৈরি হয়, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে অগ্নুৎপাত। যদি সুনামি তৈরি হওয়ার জন্য অগ্নুৎপাতটাও কিন্তু একটা দায়ী, কারণ যদি সমুদ্রের তলদেশে কোনো ভলক্যানো থাকে, অ্যাক্টিভ ভলক্যানো থাকে, তখন কি হবে? এই ভলক্যানোটা বিশাল জনে বিস্ফোরিত হবে, বোম ফাটার মতো বিশাল বিস্ফোরিত হবে, তখন ওই বিস্ফোরণের জন্য
চার-পাঁচটা হচ্ছে সুনামের মতো ঢেউ তৈরি হবে। যেমন ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া আগ্নেয়গিরি যখন বিস্ফোরণ করেছিল তখন তার 4-5টা সুনামি হয়েছিল, ঠিক আছে। আরও আছে উল্কাপাত, যদি কোনো বড় উল্কা এসে পড়ে তখনও কিন্তু একটা ব্যাপক বৃহৎ আকৃতির সুনামি কিন্তু হয়ে থাকে, বোঝা গেল। তাহলে এই হচ্ছে সুনামির কারণ। সুনামি যখন হয় দেখা যাচ্ছে অনেক বিজ্ঞানীরা বলছে জল শুষে নেয়। শুষে নেয় মানে কি, সুনামি হওয়ার সময় দেখা যায় সুনামির সময় জলটা একটু পিছিয়ে যায়, তখনই মনে করতে সুনামি এসছে। মানে যদি এখানে সাপোজ আমি দেখাচ্ছি যে এখানে যদি সমুদ্রের জলটা থাকে, ঠিক আছে, সাপোজ সমুদ্রের জলটা এখানে আছে সুনামি হওয়ার আগে, সমুদ্র জলটা ধর এখানে আছে। এবার সুনামির সময় তখন দেখা যাবে যে এই জলটা কিন্তু একটু পিছিয়ে যায়, তখনই কিন্তু মনে করতে হবে যে এবারে কিন্তু ব্যাকে যখন যাচ্ছে, যখন পিছিয়ে যখন যাচ্ছে তখন ঝাপটে আসবে জলটা এবার, ঠিক আছে। অনেকে কিন্তু বুঝতে পেরে যায় যে হঠাৎ দেখছে সমুদ্রে জল ছিল অনেক দূর পর্যন্ত শুকিয়ে গেছে, আপে কিন্তু শুকিয়ে গেছে, তখনই কিন্তু সুনামি হওয়ার একটা লক্ষণ দেখা যায় যে জল শুকিয়ে গেছে মানে নিশ্চয়ই সুনামি হবে। কেন হবে? কারণ দুটো পাতের সংঘর্ষের জন্য কি হয়, একটা ফাটল তৈরি হয়, ঠিক আছে। এই ফাটলের জন্য কি হয়, এই ফাটলে জল ঢুকে যায়। এবার জল ঢুকে যাওয়ার জন্য দেখা যাচ্ছে যে এখানে জলটা অনেকটা ঢুকে গেছে, তখন শুকিয়ে যায়, মানে জলটা টেনে যায়। কিন্তু তার পরক্ষণেই যে ব্যাপক কম্পন তৈরি হয়, সেই ব্যাপক কম্পনের জন্য এই জলটা হচ্ছে এবার উপরের দিকে পাল্টা ধেয়ে আসে। তাই যখন সুনামি যখন হবে, যদি শুকিয়ে যেতে দেখি আমি জলটাকে, তখনই কিন্তু বুঝে নিতে হবে, তখন আমাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে যে কোনো প্রকারে উপকূল রেখা ছেড়ে আমাকে একবারে মেন ল্যান্ডের দিকে ঢুকতে হবে, বোঝা গেল। তবেই আমি সুনামি থেকে কিছুটা হলেও বাঁচবো, এমনটা আমি বেঁচে যাবো, কিছুটা হলেও কিন্তু বাঁচতে পারবো। তাহলে ক্লিয়ার মোটামুটি। তাহলে সুনামি কার শব্দ? জাপানি শব্দ টিসুনামি, এখান থেকে এসছে। সুনামির গতিবেগ পড়ে দিয়েছি, উচ্চতা পড়ে দিয়েছি, মাত্রা পড়ে দিয়েছি, আর 3টা সুনামি ভাগ করে দিয়েছি, এবং সুনামি কেন হয় সেটা পড়ে দিয়েছি। আর জাপানকে বলা হয় সুনামির দেশ এবং ভূমিকম্পের দেশ। তাহলে মোটামুটি আমাদের ভূমিকম্পর থেকে এইটা ক্লিয়ার হয়ে গেল। এর পরের ক্লাসে আমি নতুন চ্যাপ্টার শুরু করবো। আপাতত এখানেই আমাদের এই ভূমিকম্পটা শেষ। এখান থেকে কিন্তু প্রচুর শর্ট কোশ্চেন আসে, আমরা চেষ্টা করবো যে পরবর্তী ক্লাসগুলোতে তোমাদেরকে একটা শর্ট কোশ্চেনের ভিডিও দেওয়ার জন্য, যে আমাদের যে পরীক্ষাটা আছে 11 তোদের, ওই পরীক্ষাটা যাতে একটা শর্ট কোশ্চেনের শিডিউল তৈরি করব, একটা এমসিকিউ টাইপের কোশ্চেন একটা চেষ্টা করব দেখানোর জন্য, ঠিক আছে। ধন্যবাদ, এখানে ক্লাসটা আমার স্টপ হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন।